বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো হররস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রীতি চক্রবর্তীর কলমে নাগায়েতের বুড়ি সিজন 1 পার্ট 2। গত পর্বে আপনারা শুনেছেন যুগ যুগান্তর ধরে চলে আসা নাগা ও নেউলিদের সংগ্রামের গল্প। ছবি তোলার নেশায় গৌরব এসে পৌঁছয় পাহাড়ি উপত্যকার ছোট্ট একটি গ্রাম শিলাগাঁওয়ে। আর এখানেই আলাপ হয় মাধু কাকার সাথে। মাধু কাকার পরিবারের থেকে গৌরব জানতে পারে নাগা ও নেউলিদের বিচিত্র ইতিহাস। সে পরিচিত হয় এই দুই উপজাতির নানা রকম আচার অনুষ্ঠানের সাথে। ছবি তুলতে তুলতে কোনো এক অদৃশ্য টানে গৌরব চলে যায় জঙ্গলের অনেকটা গভীরে, এক পাহাড়ি ঝর্ণার ধারে। সেখানেই অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় সে। জ্ঞান হারানোর আগে দেখতে পায় তাকে উদ্ধার করতে 2 হাত বাড়িয়ে দিয়েছে এক লাস্যময়ী তরুণী। কিন্তু কে সেই তরুণী? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের পর্ব। শুরু হচ্ছে প্রীতি চক্রবর্তীর কলমে নাগায়েতের বুড়ি সিজন 1 পার্ট 2। মাধু কাকার স্বর কানে আসতেই জ্ঞান ফিরল গৌরবের। মাধু কাকা, লতু কাকি ছাড়াও আরও একজন অচেনা ভদ্রলোক তাদের ঘরে। সকলের চোখে মুখে একটা চিন্তার ছাপ। সে নড়ে চড়ে উঠে বসল। এখন ঠিক আছো? গৌরব তখনও যেন বিপদের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। ক্লান্ত স্বরে বলে উঠল, আমি নাগাপাড়ায় তো বেহুশ হয়ে পড়েছিলে, সেবার আর কমলি খবর দিতে তোমাকে নিয়ে এলুম। বিষয়টা পুরোটাই গৌরবের মাথার উপর দিয়ে যায়। তখনও সে রেশ কাটিয়ে উঠতে পারেনি। মাঝের অংশটুকু ভুলে গেলেও এতটুকু তার দিব্যি মনে আছে, সে পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিল নিচে, যদি না মেয়েটা গৌরবের হাত ধরত। সেই তো গৌরবকে বাঁচিয়েছে। গৌরব গায়ের চাদরটা সরিয়ে বলল, মেয়েটার নাম কি যেন বলেছিলেন? কমলি। কমলি গৌরবকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেও কেন জঙ্গলের নাগাপাড়ার সামনে তাকে একা ফেলে এসেছিল তা কিছুতেই বোধগম্য হল না তার। কয়েকটা প্রশ্ন যেন মস্তিষ্কে হুল ফুটিয়ে চলেছে, কিছুতেই যেন সমাধান হয় না। মাধু কাকা গৌরবের শুকনো মুখের দিকে একবার দেখে নিয়ে বলল, কি হয়েছে বাছা? থেকে থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছ। না, কিছু না। আচ্ছা, এই কমলির বাড়ি কোথায়? তা তুমি জেনে করবে কি? দরকার আছে, আমাকে একবার তার সাথে দেখা করতে হবে। মাধু কাকা এবার একবার লতু কাকির দিকে চেয়ে নিয়ে বলল, বিশেষ দরকার? তার কাছেই আমার ক্যামেরাটা আছে, ব্যাগ আর ক্যামেরাটা নিয়ে ফিরতে হবে। রাত্রে বিশেষ কথা হয় না। আগামীকাল বিশেষ একটা দিন। কাকার দোকান থেকে কাঠ রপ্তানি হবে। খরিদ্দার একটা মোটা অঙ্কের টাকা দেবেন বলেছেন। সেই দিয়েই হবে লতু কাকির চিকিৎসা। শহরের সব থেকে বড় হাসপাতালে চিকিৎসা করাবেন কাকা। কাকির কি যেন একটা অসুখ রয়েছে, সে বিষয় ঠিক জানে না গৌরব। বোধহয় কোনো গুপ্ত রোগ। সেও বিশেষ আগ্রহ দেখিয়ে কাকাকে জিজ্ঞেস করেনি কখনো। তাড়াতাড়ি খাওয়া শেষ করে তড়িঘড়ি বিছানায় শুয়ে পড়ে গৌরব। গায়ে হালকা চাদর টেনে চোখটা বুজে। বোধহয় ক্লান্ত শরীরটা একটু ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু চোখ বুঝলেও
রাত্রিবেলা ঘুম আসে না। এখানে পাহাড়ি এলাকায় রাত খুব দীর্ঘ আর নিঝুম। হিমেল হাওয়া গায়ে লাগলে আলকাতুরে ঘুম আচ্ছন্ন করে রাখে। পাশের ঘরে ঘুমোচ্ছেন লতু কাকি। মাধু কাকা বরাবরই ঘরের বাইরে খাটিয়ায় ঘুমিয়ে অভ্যস্ত। এক কাল সাপের উপদ্রবে ঘরে শোয়ার জো ছিল না, তাই ঘর ছেড়ে অবশেষে মাধু কাকা এই বারান্দায় খাটিয়া বেছে নিয়েছিলেন। লতু কাকি বেশিরভাগ সময়ই ঘরেই কাটিয়ে দেন। ঘর আর রান্নাঘর বাদে বাইরের উঠোনটুকুও পেরোতে তিনি আগ্রহী নন। আপাতত গৌরব যে ঘরটিতে শুয়ে রয়েছে সেই ঘরের একটা মাত্র জানলা, যা ঘরের পিছনে খানিকটা জঙ্গলের দিকে মুখ করে রয়েছে। গৌরব আশা থেকেই সেই জানলাটা বন্ধ অবস্থাতেই দেখে এসেছে। উদ্ভট গুমোট একটা অস্বস্তি হতেই জানলাটা খুলে দেয় সে। বাইরের নিকষ অন্ধকারে গাছগুলোকে দেখে কেমন অশরীরী বলে মনে হয়। হিমেল হাওয়া গায়ে লাগতেই সেই অদ্ভুত সুরটা যেন কেউ গুনগুন করে উঠল। এতক্ষণে যেটাকে তার সুর বলে মনে হচ্ছিল সেটা আসলে সুর নয়, ভিন্ন কিছু একটা, সাপের হিসির শব্দের মতো। এই শব্দটা একভাবে শুনতে পেলে মনে হয় কাছে পিঠে কোনো একটা বিষাক্ত সাপ অতি সন্তর্পণে হিসির শব্দ করে চলেছে। সেই শব্দ শুনে রীতিমতো কাবু হয়ে যায় গৌরব। এতদিন শুধু সে এই শব্দ শুনতে পেত, কিন্তু এখন থেকে একটু একটু সাপের নড়াচড়াও টের পায়। নাগা পাড়াতেই শুধু সে তা প্রথম শুনেছিল তা নয়, এর আগেও ছোটবেলায় অনেকবারই সে এই শব্দ শুনেছে, কিন্তু এমন কেন হতো তা নিজেও জানে না সে। বাইরের হিমেল হাওয়ায় গায়ে কাঁটা দিয়ে উঠতেই তার মনে পড়ল কমলির সেই মায়াবী মুখখানা, তার ঘোলাটে উজ্জ্বল মনির সেই দৃষ্টি। ভোলার নয়, তাতে গৌরব নিজেকে দেখেছিল। খানিকটা সে দুর্বল হয়েছিল ঠিকই, কিন্তু বিবেক আবারও তাকে নাড়া দিয়ে জানায় কৃতজ্ঞের প্রতি এই নারী পুরুষের প্রেমটা ঠিক সাজে না। অতএব সেই সব ইচ্ছেকে প্রশ্রয় না জানানোই উচিত। কমলির উদাসীনতায় ছিল এক রাশ প্রশ্ন, যা গৌরবকে এখন প্রবলভাবে আকৃষ্ট করছে। কমলি জীবনের ঝুঁকি নিয়ে গৌরবকে উদ্ধার করেছিল কেন? কেনই বা জঙ্গলের দুর্গম দিকে পাড়ি দিয়ে সে সেই পাহাড়ে উঠেছিল? আর সেখানে কি বা করছিল সে? সেই অপলক দৃষ্টিতে কি বা বলতে চাইছিল সে গৌরবকে? কমলির কথা ভাবতে গিয়ে অনুভব করল সাপের হিসেসানি শব্দটা এখন আর নেই। তাদের নড়াচড়াও থেমে গিয়েছে। পাশ ফিরে ফিরে কোনো রকমের রাতটা কাটতেই পরের দিন সকালে নাগা পাড়ায় গিয়ে উপস্থিত হয় গৌরব। বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে সে চলে এসেছে। আজকে কাঠ রপ্তানির জন্য সারা দিনটাই প্রায় কাকা ব্যস্ত থাকবেন, আর লতু কাকি ঘরকন্যায় এতটাই মগ্ন যে পাশের ঘরে কেউ আছে না নেই তা দেখার ওনার সময় হয়ে ওঠে না। ওনাদের ব্যস্ততার জন্যই এই সব সম্ভব হয়েছে। যদিও এদিকে সকালে নাগাপাড়ায় ব্যস্ততা লেগেই থাকে। পেশায় জেলে হওয়ায় ভোর রাতে তারা জাল ফেলে, আর ভোরের মধ্যেই মাছ বাছাই করে তা রপ্তানি করা হয় শহরের বড় বড় আড়তে। এইভাবেই জীবিকা নির্বাহ করে বেঁচে রয়েছেন গ্রামের এক শ্রেণীর মানুষ। নাগাপাড়ার মধ্যে হেঁটে যাওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল গৌরবের। এক বছর চারেকের শিশু ঘরের সামনেটায় মাটিতে বসে খেলা করছিল। শিশুটির পাশের ভদ্রমহিলাটি সম্ভবত তার মা।
আঙুল দেখিয়ে বাচ্চাটিকে কিছু একটা নির্দেশ করছিলেন তিনি। শিশুটিও একটা বোধগম্য দৃষ্টিতে ইতিবাচক ভঙ্গিতে মাটির দিকে তাকিয়ে থাকে। মা আর ব্যাটার সে অদ্ভুত দৃশ্য দেখে মনে হচ্ছিল সেইখানের মাটিতে কিছু একটা যেন রয়েছে। গৌরবও সেটা দেখার জন্য এক পা করে খানিকটা এগিয়ে আসে। মাটির দিকে অপলক দৃষ্টি মেলে তাকায়। কিছুতেই কিছু বোধগম্য হল না তার। তাদের পোশাক পরিচ্ছদ দেখে নিতান্ত দরিদ্র বলেই মনে হয়। খানিকক্ষণ বাদে বাচ্চাটি হাসি মুখে কি একটা তুলে ধরল তার মায়ের সামনে। তা দেখে রীতিমতো তালি দিলেন শিশুটির মা। দূর থেকে ঠাউর করা না গেলেও কাছে আসতেই যা চোখে পড়ল তাতে মেরুদণ্ডতে একটা শীতল স্পর্শের মতো অনুভূত হলো। তিনি কি সত্যিই শিশুটির মা? মা কি কখনো তার সন্তানকে এমন বিপদে ফেলতে পারে? গৌরব রাগে অন্ধ হয়ে যায়। আপনি কি মানুষ? ওইটুখানি একটা শিশুকে সাপের কাছে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে আছেন আপনি? গৌরবের কড়া কড়া কথাগুলো শুনে মহিলাটি তার শিশুকে বুকে টেনে নেন। অদ্ভুত এই আচরণে বেশ খানিকটা অবাক হয় গৌরব। মহিলাটি এবার যেন খানিকটা বিব্রত হলেন। তাতে অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই গৌরবের। বাচ্চাটির হাতের সাপটা মাটিতে পড়া মাত্রই তা পিছনের ঝোপে ঢুকে যায়। মা ও শিশু দুজনেই এখন হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে গৌরবের দিকে। গৌরবের চিৎকার শুনে একজন জাল ছেড়ে এগিয়ে আসেন। শিশু সমেত মহিলাটি ওনাকে দেখেই উঠে দাঁড়াতেই ভদ্রলোকটি গম্ভীরভাবে বললেন, ওইটা কি বাবু তোমার উপর চিল্লায় কেন ননির মা? জানে ক্লাই মুই তো ননি কে লিয়ে। থাক, আপনাকে কিছু বলতে হবে না। যা বলার আমিই বলছি। কখন আপনি? উনি বাচ্চাটাকে সাপের কাছে ছেড়ে দিয়েছিলেন। বাচ্চা তো আর জানে না সেই সাপ নিয়ে খেলা করছিল। একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হতো? মানিক খানিকক্ষণ গৌরবের দিকে দেখে, তারপর একটা আলগোছা হাসি হেসে বলে, শহর থেকে এসেছেন বাবু? এই প্রসঙ্গের সাথে শহরের কি সম্পর্ক? ওই জন্যই তো আপনি জানেন না, এখানে বাচ্চা বুড়ো মরদ বেডি হক গোলে সাপ ধরতে জানে। ননা ননি ননির মা, হ্যাঁ এমনকি আমিও সাপ ধরতে জানি। গৌরব যেন সেইখানে উপস্থিত থেকে কথাগুলো গিলছিল আর বিস্ফারিত চোখে তাদেরকে ড্যাব ড্যাব করে দেখছিল। আপনাদের ভয় করে না? ভয় কি স্যার? চিরন্তী বুড়ি আছে না? চিরন্তী বুড়ি? তিনি আবার কে? বুড়ি মারে চেনেন না? তোর আপনি তো দেখছি বাবু কিছুই জানেন না। হ্যাঁ জানি না, আর জানতেও চাই না। আপনি শুধু বলুন এখানে আপনি কমলিকে চেনেন? আজ্ঞাধারীদের বেটি। চেনেন না তাই তো? ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। গৌরব রাগী কিছুটা হেঁটে এগিয়ে যেতেই তীক্ষ্ণ স্বরে পিছু ডাকে মানিক। খানান বাবু খানান, সৌদাসের নাতিন কমলিরে আমি চিনি। তিমির আধারে একখানা আশার স্ফুলিঙ্গ দেখে মানিকের হাত দুটো ধরে গৌরব। আমাকে একবার নিয়ে যাবেন কমলির বাড়ি? আমার ভীষণ দরকার। ঠিক আছে, নিয়ে যাব। আধার হইলে আইবেন বাবু। এখন তো কমলি দেখা করবে ক্লাই, মুই এখানেই দাঁড়িয়ে থাকবো। কেন আধার? কেন এখনই? কেন নয়? মানিকের চোখের ইশারায় ননির মা ননিকে নিয়ে ঘরে ঢুকে যায়। মানিক গৌরবের দিকে আরো একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, যখন তখন আজ্ঞাধারীদের বাড়ি যাওন মানা, তাতে পরে আজ্ঞা বুড়ো রাগ করে। গৌরব মানিকের কথার কিছুই বুঝে উঠতে পারে না, তবে এইটুকু বুঝতে পারে যে কমলির দেখা পাওয়া একমাত্র রাতেই সম্ভব। দুপুরের খাবার পাতে ভাতের মধ্যে আঙুল ঘোরায় গৌরব। মানিকের বলা কথাগুলোই তার মাথার মধ্যে ঘুরছে ক্রমশ। গৌরবকে
বেশ আনবো না দেখে একবার গলা খাকানি দেন মাধু কাকা। লতু কাকিও নিরামিষ পদ বাটিতে সাজিয়ে দিয়ে ঘরে ঢুকে যান। সুযোগ বুঝে মাধু কাকা বলেন, তা কোথায় যাওয়া হয়েছিল সকালে? গেছিলাম ওই নাগাপাড়ায়, ওই কমলির খোঁজে। তা কি বললো কমলি? দেখা হয়নি, ফিরে এসেছি, একবার রাতে যেতে হবে। মাধু কাকা সেসব শুনে মুখে রা কাটেন না। বোধহয় তার আর কিছু জানার নেই। কাকার মেজাজটা একবার বুঝে নিয়ে গৌরব বলে, আচ্ছা কাকা, নাগায়েতদের ওই আজ্ঞাধারী কথার অর্থটা কি? হঠাৎ এ কথা? গৌরব জানে তাকে ঠিক কি বলতে হবে, তাই কথাগুলো গুছিয়ে নিয়ে সে বলতে শুরু করে। না মানে আজকে নাগাপাড়ায় কমলির খোঁজ করতে করতে জানতে পারলাম সে আজ্ঞাধারী বংশভূত, তাই জিজ্ঞাসা করলাম। দেখো বাছা, নাগাদের বিষয়ে অত কথা জানি, তবে ওদের সম্প্রদায়ের মধ্যে মানুষকে ওরা খুব মান্যি করে। এই যেমন আমরা মানে নেউলিরা সর্দারকে খুব মানি, হুজুর বলে ডাকি, দেবতা বলতে পশুপতিরে মানি। ঠিক তেমন নাগারাও আজ্ঞাধারী নাগা এই সমস্ত মান্যি করে। আচ্ছা কাকা, নেউলিদের বর্তমানে কেউ ক্ষমতায় নেই? সেসব পাঠ অনেক আগেই চুকে গেছে গো। না মানে আমি বলতে চাইছি, তারা কি আদৌ রয়েছেন? না, কেউ নেই। মাধু কাকার গম্ভীর স্বরে বলা কথা শুনে গৌরবের মনে হলো এই গম্ভীরতার ঊর্ধ্বে গিয়ে কাকাকে আর কিছু জিজ্ঞেস করা বোধহয় উচিত হবে না। তাই খাওয়াতেই আবার মনোযোগ দেয় সে। দুপুরের খাবার শেষে বাইরে আর বের হয় না, ঘরের মধ্যেই চরকি পাক খেয়ে বাড়িতে এক দফা ফোন সেরে ফেলে। আপাতত আজকে রাতের অপেক্ষায় সময় গুনতে ব্যস্ত সে, অস্থিরতার সাথে মুহূর্ত গোনা। রাত হতেই মানিকের কথা অনুযায়ী সময় মতো গিয়ে হাজির হয় গৌরব নাগাপাড়ার ঠিক সামনে। মানিক মাথায় একখানা সাদা কাপড় ঢেকে গৌরবের সামনে এসে হাজির হয়। প্রথমে গৌরব কিঞ্চিত ঘাবড়ে গেলে মানিক ফিসফিসিয়ে বলে, অনেকক্ষণ খাড়ায় আছেন বুঝি? না, আপনি আমাকে কমলির কাছে নিয়ে চলুন। ইশারায় গৌরবকে চুপ করতে বলে মানিক। এখানে আর কথা বলবেন না, যেন কাব্য কেউ না টের পায়। আসুন আমার সাথে। নিশুতি রাত্রে মশাল হাতে পথ দেখিয়ে গৌরবকে এগিয়ে নিয়ে যায় মানিক। গাছগুলো অন্ধকারে আবৃত করে এমন একটা থমথমে পরিবেশ সৃষ্টি করেছে যেখানে হাতের মশালটিকে জোনাকি পোকা বলে মনে হচ্ছে। মিনিট পাঁচেক হাঁটার পর একটা বাড়ির সামনে এসে থেমে যায় মানিক। এই বাড়িটা কোনো কুঁড়ে ঘর নয়, বরং পাথরের চাই বেষ্টন করে তাকে মাথা গোঁজার ঠাঁইয়ের আকার দেওয়া হয়েছে। গৌরবের চোখ বোলানো শেষ হতেই মানিক ফিসফিসিয়ে বলে, এখানে খাঁড়ান, আমি কমলিরে নিয়ে আসি। গৌরব একবার ঘাড় ঘুরিয়ে আশপাশটা ভালো করে দেখে নেয়। নেহাতি প্রয়োজন ছাড়া এই অন্ধকার জঙ্গল পথে পাড়ি দেবে নাকি, তবুও সাবধানের মার নেই। গৌরবের একাকিত্বে ব্যাঘাত ঘটিয়ে একটি স্বর যেন হঠাৎ বলে উঠল, আমাকে খুঁজছিলেন? সামনে দাঁড়িয়ে থাকা যুবতীর দিকে একবার মুখ ফিরিয়ে খানিকটা ইতস্তত বোধ করে গৌরব। অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা যায় না, তবে কণ্ঠ শুনে তাকে একবার অনুভব করে নেয় গৌরব। না মানে কিছু বলার থাকলে বলে ফেলুন। দাদু বিশ্রাম নিচ্ছেন, উনি জেগে গেলে সমস্যা হবে। ওনাকে তো দেখছি না যিনি আমাকে এত দূর নিয়ে এলেন। মানিকদা, উনি সামনে পাহারায় আছে, আমি তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলেছি। দাদু ঘরে একা আছে কিনা? ধন্যবাদ। আসলে আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো তাই বুঝে উঠতে পারছি না। আপনি এই কথাটা বলতে নেউলিপাড়া থেকে এত দূরে এসেছেন?
তা আসতাম না? আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এইটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে আসবো না? প্রাণ বাঁচিয়েছি আমি? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে গর্ভগৃহের সামনে অচৈতন্য অবস্থায় পেয়েছিলাম, তাই খোঁজ নিয়ে খবর পাঠিয়েছি। আপনি কি সেটা জানেন না? কথাটা শোনা মাত্রই গৌরবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার চিন্তা, কল্পনা, জল্পনা সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে নিমেষে। গতকাল পাহাড়ে আপনি ছিলেন না? হাত দুটো ধরেননি বলছেন? এবার কমলিও বোধহয় হতবাক হল। গৌরবের অস্থির দৃষ্টি বলছে সে কাউকে খুব করে খুঁজে পেতে চাইছে। একটা অপেক্ষা যেন গৌরবের হাব ভাবেই ফুটে রয়েছে। পাহাড়, হাত, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। বোধহয় ভুলটা আমি করেছি। গৌরব ধাতস্থ হওয়ার সময়টুকুও পেল না। তার আগেই তড়িঘড়ি ছুটে আসে মানিক। হাঁপাতে হাঁপাতে বলে, আজ্ঞা বুড়ো জাগিয়ে গেছে রে কমলি, তুই এবার যা গিয়ে দেখ কি হচ্ছে। আজ আসি। হ্যাঁ মানিকদা, এই আধার পেরিয়ে নেউলি পাড়ায় ওনাকে তুমি পৌঁছে দিও। নাগায়েতদের মানবিকতায় যে কোনো খামতি নেই সেটা ওনাকে বুঝিয়ে দিও। কথা শেষ করে কমলি নিঃশব্দে পা ফেলে গর্ভগৃহে প্রবেশ করে। ফেরার সময় একবার পিছু ফিরেও দেখে না। এদিকে মানিক গৌরবের সামনে মশালটা তুলে ধরে। জানার ছিল তা জেনে গেছেন তো বাবু? না। আপনাকে এত উদাস দেখাচ্ছে কেন বাবু? আপনি আমাকে বলেন। আসুন সঙ্গে। দুজোড়া পদশব্দ ধীর গতিতে এগিয়ে চলেছে নেউলি পাড়ার দিকে। শীতল হাওয়া যেন তাদের স্পর্শ করে পথের কিছু কিছু শুকনো পাতার উপর আছড়ে পড়ছে। গৌরব বলতে থাকে, গতকাল আমি উত্তরে জঙ্গলে গিয়েছিলাম ছবি তুলতে। সেখানে পাহাড়ি ঝর্ণা দেখেছিলাম। বলেন কি বাবু, আপনি সেই পাহাড় অব্দি যেতে পেরেছিলেন? হ্যাঁ, শুধু তাই নয়, আমি ঝর্ণার খুব কাছাকাছি একটা জায়গা অব্দি উঠতে পেরেছিলাম। তারপরই হঠাৎ আমার পা পিছলে যায়, আর এক যুবতী দেবদূতের মতো এসে আমার হাত দুটো শক্ত করে ধরে নেয়। এই অবধি সব ঠিকই ছিল। সেই যুবতীর দৃষ্টিতে আমার চোখে ঘুম নেমে যায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই আমার। হ্যাঁ, বুড়িমার আশিস কি পা বাবু। হ্যাঁ, আপনি রক্ষে পেয়েছেন। আপনি এ কথা বললেন কেন? আপনি জানেন না, ওদিক পানে আমাদের যে সীমানা আছে, আজ্ঞা বুড়োর নিষেধ, কেউ কখনো সেখানে যেতে পারে না। তা কেন? সে তো জানা নাই বাবু। মানিকের কথাগুলো অন্ধকার গেঁয়ো পথে একটা সুপ্ত ভীতির জন্ম দিয়ে গেল গৌরবের মনের ভিতর। হিমেল হাওয়ায় গায়ে কাঁপন দিচ্ছে দুজনের। দূর থেকে টিমটিমে হলুদ আলো চোখে পড়তেই হাঁটা থামিয়ে দেয় মানিক। ঢাল বেয়ে যে সরু রাস্তা নিচে নেমে গিয়েছে তা গিয়ে মিশেছে নেউলি পাড়ায়। জোনাকি পোকার মতো যেন জলজল করছে ঘরগুলো। চোখে পড়ল নেউলিদের বসতি। ও পাড়ার ঘরে ঘরে ছোট ছোট হলুদ ডুম আলো জ্বলে। এখনের নেউলিদের জীবন ধরন দেখে মনেই হয় না যে এককালে তারা দাপুটে শাসন বজায় রেখেছিল এই ছোট ছোট জনগোষ্ঠীর উপর। এতক্ষণে মানিক গৌরবের উদ্দেশ্যে বলে, আপনি আসেন এইবার, এই নেউলিদের বসতি এসে গেছে। গৌরব মানিককে ভালো করে দেখে নেয়। কৃতজ্ঞতা সুলভ স্নিগ্ধ হাসি হেসে বলে, ভালো থাকবেন। গৌরবকে এগিয়ে যেতে দেখে মানিক একবার পিছু ডাকল। যাওয়ার আগে পারলি একবার দেখা করে যাবেন বাবু। আমাদের বসতিতে এই শহরের লোকও একটা আসে না, তাই কই
এলে আমাদের খুব ভালো লাগে কিনে। মশালের আলোয় মানিকের হাসি মুখটা একবার চোখে পড়ল তার। নাগা বসতির সকলেই যে খারাপ তা কিন্তু একদমই নয়। কিছু কিছু মানুষ মানিকের মতো মন খোলাও হয়। এই কয়েকদিনে ভালো মন্দ মিশিয়ে গ্রামটাকে বড্ড আপন মনে হলো তার। তবুও হাঁটুর ওই পুরনো ব্যথার মতোই বারবার ঘুরে ফিরে আসে কলকাতার স্মৃতি। সে জানে সময় হলেই তাকে ফিরে যেতে হবে তার বাড়ি, তার নিজের কর্মস্থলে। তাই আবেগের লতাপাতায় জড়িয়ে নিজেকে কোনো রকমের কষ্ট দিতে চাইল না গৌরব। কিঞ্চিত ঢালু পথ হেঁটে নিচে নেউলি পাড়ায় চলে আসে। সামনে সরু পথ যা পাড়ার ভেতরে চলে গেছে। এই সরু রাস্তা যেখানে গিয়ে শেষ হয়েছে তার ঠিক উল্টো দিকের বাড়িটাই মাধু কাকার। ফিরে আসার আগে মানিককে একবার দেখতে ইচ্ছে করলেও আর ফিরে দেখে না গৌরব। হয়তো তিনি এখনো সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। ঠাঁই দৃষ্টিতে গৌরবের ফিরে যাওয়া দেখে চলেছেন। কয়েকটা বাড়ি ছেড়ে মজবুত কাঠের তৈরি দ্বিতল বাড়িটার কাছে এসে থামল গৌরব। উঠোনের হলুদ আলোটা না জ্বলায় বাড়িটা কেমন নিরিবিলি মনে হলো তার। একটা অদ্ভুত নিস্তব্ধতায় যেন হাওয়ার শোঁ শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসে না তার। সদর দরজাটায় একবার ঠেলা দিতেই কাঠের একটা বিশ্রী শব্দ হয়ে তা খুলে যায়। উঠোনে কেউ নেই, আশপাশটা ফাঁকা। গৌরব যতদূর জানে এখানে কোনো মানুষই সন্ধ্যার পর বাড়ি সদর দরজা খুলে রাখে না। অনাহুত বিপদের হাত থেকে রক্ষা পেতেই মূলত এই কাজ করে থাকেন স্থানীয়রা। আরো একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল তার। উঠোনে আজ বনফায়ারটিও জ্বলছে না। তবে কি ব্যস্ততার দরুন কাকা ভুলে গিয়েছেন? কাজ কথা উভয়ই ভুলে যাওয়া সম্ভব, কিন্তু নিত্য অভ্যেস তা থেকে কি বিরত থাকা যায়? তবে কি গৌরবের মস্তিষ্ক প্রসূত ভয় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে? বাড়িটাকে ফাঁকা বলে মনে হচ্ছে। একবার ঢোক গেলে সে, কাকা বাড়িতে আছেন? লতু কাকি? কথাগুলো যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু কোনো সাড়া এলো না। গৌরব ধীরে ধীরে 3 ধাপ ছোট সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ঘরের হলুদ ডুমটাও দপদপ করে উঠল একবার। আপাতত ঝিঁঝির ডাক ছাড়া কিছুই কানে আসে না তার। গৌরব আরো একবার মাধু কাকাকে ডাকতে যাবে, ঠিক তখনই অনাহুতের মতো সামনে এসে হাজির হন মাধু কাকা। গৌরব একবার থতমত খেয়ে যায়। ও কাকা, আপনি? আমি তো ভয়ে এক্ষুনি হার্ট অ্যাটাক করে যাচ্ছিলাম। কাকা কোনো উত্তর দেয় না। কাকার মুখের দিকে তাকাতেই স্পষ্ট হয় সবটা। কাকার চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে, জল চিকচিক করছে চোখের কোণে। গৌরব থাকতে না পেরে বলে, কাকা কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? মাধু কাকা এইবার মুখ খুললেন। বাছা, তোমার কাকি। কি হয়েছে লতু কাকির? মাধু কাকা পেন্ডুলামের চেয়েও দ্রুত ঘাড় নাড়িয়ে বললেন, জানি না কেমন করছিল তু, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কাকার চোখে মুখে অস্বস্তি দেখে ঘরের সামনে এসে দাঁড়ায় গৌরব। তার ঠিক পিছনে মাধু কাকা দাঁড়িয়ে। অন্ধকার ঘরের ভিতরে কিছু আছে বলে চোখে পড়ে না। কাকা হাতের হ্যারিকেনটা বাড়িয়ে দেয়। তুমি একবার ভিতরে গিয়ে দেখো না। হ্যারিকেন হাতে বেশ সাবধানী পা ফেলে গৌরব। অন্ধকারের মধ্যে একটা চাপা গোঙানি
যেন থেকে থেকে স্পষ্ট করে শোনা যাচ্ছে। স্বরটা নিঃসন্দেহে লতু কাকির, কিন্তু তিনি হঠাৎ গোঙাচ্ছেন, বিষয়টা তো বড় আশ্চর্যের। হাতের হ্যারিকেনটা তুলে ধরতেই তার চোখে পড়ল দেওয়ালের কোণ ঘেঁষে কানে দু হাত চেপে মেঝেতে বসে রয়েছেন লতু কাকি। ওনাকে দেখে মনে হয় না উনি স্বাভাবিক অবস্থায় রয়েছেন। কিছু একটা থেকে যেন নিজেকে লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে কাকি। আঙুলগুলো চুলের ভাঁজে রেখে মাথাটা খামচে ধরেছেন। গৌরব একটু করে এগিয়ে যায়। কাকি, কাকি, আপনি ঠিক আছেন? প্রথমে সাড়া না দিলেও পরে মুখ তুলে একবার হ্যারিকেন হাতে গৌরবকে দেখে লতু কাকি। ফিরে এসেছে, ফিরে এসেছে। কাকির চোখে মুখে ভয়ের থেকেও বেশি খেলা করছিল কুটিল হাসি। গৌরব ভীত আর গম্ভীর স্বরে বলল, কে ফিরে এসেছে? আপনি কার কথা বলছেন? ওই যে সাপ, বড় সাপ। আমি তাকে দেখেছি, কেমন কেমন যেন নড়াচড়া করছিল, কারে কারে যেন খেতে এসেছিল। গৌরব আর মাধু কাকা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। গৌরব নিজেকে একটু সামলে নিয়ে বলল, আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। এদিকে দেখুন কাকা কেমন দুশ্চিন্তা করছেন। লতু কাকি ভারসাম্যহীনার মতো নিজের চুল ছিঁড়ে চলেন, কোণে জবুথবু হয়ে বসে বিড়বিড় করেন। মাধু কাকা কাকির এমন উন্মাদ রূপ সহ্য করতে না পেরে বলল, লতু 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 থামো এইবার। এই বাছার সামনে এমন আর করো না লক্ষ্মীটি, তো ভাই তোমার। থামো থামো, করো না লতু। সাপ, সাপ, ওই বড় সাপ, বড় সাপ অভিশাপ হয়ে নেমে এসেছে। লতু কাকির উদ্ভট অশরীরী হাসি গায়ে কাঁটা দেওয়ার মতোই। ঘরের মধ্যেই স্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন কাকা, আর তার ঠিক সামনে গৌরব। অন্ধকার, গা ছমছমে পরিবেশ। ওনার কার্যকলাপে স্পষ্ট যে উনি মানসিক ভারসাম্যহীনা। গৌরব স্থির হয়ে গেলেও মাধু কাকা সাহস জুগিয়ে কাকির কাছে যান। পরে শান্ত স্বরে তাকে স্থির করতে ব্যস্ত হয়ে পড়েন। ভদ্রতার খাতিরেই দুজনকে ঘরের মধ্যে দেখে বেরিয়ে আসে গৌরব। কি, কেন, এই সব কিছু প্রশ্ন যেন মিলে মিশে একাকার হয়ে চলেছে। কাকা নিজেই উদ্যোগ নিয়ে কাকিকে ঘরে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেন। খানিকক্ষণ ভাবলেশীনভাবে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বারান্দার খাটিয়ার কাছে এসে বসে গৌরব। প্রায় ঘন্টা খানেক সে চুপচাপ বসেই কাটিয়ে দেয়। দরজায় ভেজিয়ে দেওয়ার শব্দে হুঁশ ফিরতেই কাকা খাটিয়ায় গৌরবের পাশে এসে বসেন। মিনিট খানিক পরে গৌরব জিজ্ঞেস করল, কাকি ঘুমিয়েছেন? মাধু কাকা স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েই গৌরবকে বলল, হ্যাঁ, বলছি কিছু মনে করো না বাচ্চা কাকির এমন ব্যবহারে। ছি ছি কাকা, এ আপনি কি বলছেন? যতই হোক কাকি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি একটুও খারাপ ভাবিনি। গৌরবের কথায় মাধু কাকা যেন টুকরে কেঁদে উঠলেন। কাকাকে নিঃসন্দেহে ভীষণ কঠোর মানুষ মনে হলেও এখন তিনি ভেঙে পড়েছেন বটে। আমরা বোধহয় এইভাবেই ভেঙে পড়ি
কোনো এক বিশ্বস্ত কাঁধে মাথা রেখে গৌরব কাকাকে থামানোর চেষ্টা করল। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো বাজা, লতু এমন মানুষ নয়। আজ 39 বছর ঘর করছি, তোমার কাকি কখনো গলা উঁচিয়ে একটা কথা অব্দি বলেনি। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আসলে পেশায় আমি একজন সাইকিয়াট্রিস্ট, তাই আপনার দুঃখের কথা আমার সাথে ভাগ করে নিতেই পারেন। হ্যাঁ, কি মানে আমি একজন মনোবিদ। মাধু কাকা একটু যেন নড়ে চড়ে বসলেন। একবার দরজার দিকে তাকিয়ে তিনি বললেন, আমরা বেশ ভালোই ছিলাম বাছা, বুঝলে। আগে থাকতাম নদীর ধারে। আমাদের শিলাগাঁওয়ের পূব দিক জঙ্গল ধরে এইগুলোই একখানা নদী দেখতে পাবে। সেই ব্যাদভাসী নদীর তীরেই ছিল আমাদের মানে গোটা নেউলিদের বাস। জঙ্গলে শিকার, কাঠ, মধুর ব্যবসায়ী হলো আমাদের প্রকৃত জীবিকা। তারপর আমরা আমাদের সর্দারের আদেশে সেই ব্যাদভাসী নদীর ধার ত্যাগ করি। ত্যাগ করলেন কেন? সর্দার জঙ্গল পেরিয়ে এই শিলাগাঁওয়ের খোঁজ পেয়েছিলেন। অনুন্নত নাগায়েতদের অধিকারে শিলাগাঁও বড়ই দুর্লভ। সর্দার বোধহয় কোনো এক গুপ্ত মন্দিরের খোঁজ পেয়েছিলেন। তিনার কথা অনুযায়ী সেই গুপ্ত মন্দিরেই মহা ঔষধি থেকে শুরু করে রত্ন, গুপ্তবিদ্যা সবই রয়েছে। কিন্তু এই নাগায়েতরা সেই গুপ্ত মন্দিরে সুপ্ত আরাধনা করে এসেছে কোনো এক লৌকিক দেবীর, যাকে তারা বুড়িমা বা চিরন্তী বুড়ি বলে সম্বোধন করে। চিরন্তী বুড়ি, এই নামটা আমি আগেও শুনেছি, সম্ভবত নাগাপাড়ার একজনের মুখে। সেই মন্দিরই তো কাল হলো বাছা। গোটা নেউলিতে জীবন অভিশপ্ত হয়ে গেছিল। মন্দিরের জন্য অভিশাপ? না মানে নাগায়েতদের এই মন্দিরের সাথে নেউলিদের কি সম্পর্ক? দুটোই যে ভিন্ন সম্প্রদায়। আছে বাছা, আছে, হ্যাঁ, গভীর সম্পর্ক আছে। ক্ষমতার লোভ যে পাশবিক বল, আর সেই পাশবিক বলেই বলিয়ান হয়ে উঠেছিলেন আমাদের সর্দার। গুটি কয়েক নাগাদের উপর কর্তৃত্ব ফলাতে চেয়েছিলেন তিনি। সেই বিষয়ে নাগায়েতরা কখনো প্রতিবাদ জানায়নি? নাগায়েতরা বড় শান্তি প্রিয় জাত। ঝুট ঝামেলা তারা পছন্দ করে না, তাই নম্র প্রতিবাদ জানিয়েছিল। মাধু কাকার স্বর যেন হ্যারিকেনের আলোর ঊর্ধ্বে গৌরবকে নিয়ে গিয়ে ফেলল কল্পনার এক অলৌকিক জগতে। তারপর সেই প্রতিবাদে যদিও বা কোনো লাভ হয়নি। নাগায়েতদের উপর একসময় অত্যাচার বেড়ে চলল। সর্দার বুঝতে পেরেছিলেন এইভাবে নাগায়েতদের মুঠোবন্দি করা সম্ভব নয়। সর্দার বুঝতে পেরেছিলেন এই নাগায়েতরা বুড়িমা ছাড়াও আরো কিছু জনকে মানতেন। মূলত ওনারাই সমস্ত নাগায়েতদের উপর সুশাসন বজায় রাখেন। তাদের মধ্যে প্রধান পুরুষ অর্থাৎ নাগা সর্বের সর্বা, এছাড়াও নাগা স্ত্রী অর্থাৎ নাগদাসী, আজ্ঞাধারী, এদের সকলকে মেনে চলতেন। এনাদের ঊর্ধ্বে গিয়ে কর্তৃত্ব কখনোই সম্ভব নয়। মানে আপনার কথা অনুযায়ী নাগাকে আয়ত্তে আনতে পারলেই আয়ত্ত থাকবে গোটা নাগায়েত জাতি, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছ। সর্দারও তাই নাগাকে আয়ত্তে আনতে চেয়েছিলেন, কিন্তু তার হয়ে ওঠে না। নাগার নাগাল পাওয়াই যে ভীষণ কষ্টসাধ্য। শুনেছিলাম নাগা প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি আর সকলের মতো সাধারণ জীবন যাপন করতে পারতেন না। এর কারণ? তা জানি না, তবে এইটা আমি শুনেছি, নাগায়েতদের বার্ষিকী মঙ্গল পূজায় গ্রাম জুড়ে মেলা হয়। এই মেলা অবশ্য তোমাদের শহুরে মেলা নয়। তবে এই মেলায় নাগায়েতদের সমাগম। ফুল পাতা গিঁথে মণ্ডপ সজ্জিত হয়। নিজস্ব লোকাচার বর্ণনা করে নাচ গান করে, আর সেই মণ্ডপেই নাগার অভিষেক করা হয়। তারপর তারপর আর কি, নাগার অভিষেক শেষে সেই রাতেই তিনি কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যেতেন। একটা গুপ্ত স্থান, বুঝেছ, গুপ্ত স্থান। সেখান থেকেই নাগা ওই চিরন্তী বুড়ির পূজা করেন।
মৃত্যুর আগে অবধি নাগা তার পুজোয় কোনো খামতি রাখেন না। এই হলো নাগায়েতদের সেই নিয়ম, যা তারা আবহ কাল ধরে মেনে চলেছে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা কাকা, কি যেন একটা বলছিলেন, নাগাদাসী আর ওই ব্যাপারে কিছু একটা। নাগদাসী তার সহচরীদের সাথে নাগায়েতদের সব থেকে সুসজ্জিত বিশাল মজবুত গৃহে বসবাস করে। আর আজ্ঞাধারী অর্থাৎ নাগদাসীর রক্ষক তাদেরই সাথে থাকেন। এনাদের মধ্যেই কিছু একটা যোগসূত্র থাকে বাছা, বুঝলে? সেই সব না হয় বুঝলাম, কিন্তু এই বিপত্তিটা হলো কিভাবে? এক রাতে নাগদাসী হঠাৎই উধাও হয়ে যান। তন্ন তন্ন করে খোঁজ করেও কোনো হদিশ মেলে না। শুধু শুধুই উধাও হয়ে যান? না মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ বলতে হয়তো অসন্তোষের জন্যই শিলাগাঁও ছেড়ে চলে যান। হতেও পারে। তা কোনো খোঁজ পাওয়া যায়নি ওনাদের? না। তারপর সাপের ছোবল যেন অভিশাপ হয়ে নেমে আসলো। নেউলিদের ঘরে ঘরে মৃত্যু শোক দেখা দিল। সাপে কেটে মৃত্যু হতে লাগলো যুবক যুবতীদের, বাচ্চা বুড়োর। বললে বিশ্বাস করবে না বাছা, নেউলিতে সেই বিপদের সময়কালে গোটা নাগায়েত সম্প্রদায় অক্ষত, নিশ্চুপ। এও কি সম্ভব? মানে আপনি বলতে চাইছেন যে নেউলিদের উপর এরকম একটা বিপর্যয় নেমে আসবে সেটা ওরা জানতেন? আমি 100% নিশ্চিত। নাগায়েতরা সবটাই অনুমান করতে পেরেছিল আগে। আমার পরিবারের 2 দাদা সমেত মা বাবা সকলেই মারা গিয়েছিলেন ওই সাপের কামড়ে। বংশের অবশিষ্ট বলতে রয়েছে শুধু আমি আর লতু। লতু কাকির আচরণেই আমি বুঝেছিলাম যে উনি মানসিকভাবে অসুস্থ, শুধু মুখ ফুটে প্রকাশ করিনি। লতু আগে অসুস্থ ছিল না, এখন সে এমন হয়ে গিয়েছে। মানে? মানে আপনার নিঃসন্তান ছিলাম না। গৌরবের মস্তিষ্কের স্নায়ুগুলো যেন একে অপরের সাথে জট পাকিয়ে ফেলছে। আপনাদের সন্তান? না মানে আসার পর থেকে তো কোনোদিন তাকে দেখিনি। দেখবে কেমন করে বাঁচা? তারা তো আর পৃথিবীতেই নেই। ঠিক বুঝলাম না। লতু 3 বার পোয়াতি হয়েছিল। পোয়াতি অবস্থায় সে সুস্থ থাকলেও প্রসবের সময় যেন উন্মাদ হয়ে উঠত। ভয় বাবা, তীব্র ভয়। প্রেগনেন্সিতে এইসব ট্রমা কিছুটা হয়েই থাকে। সবার ক্ষেত্রে না ঘটলেও বিষয়টা অস্বাভাবিক কিছুই নেই। হসপিটাল নার্সিংহোমে এখন বাড়ির লোককে এইসব নিয়ে অবগত করা হয়। বাচ্চা, আমি মুখ্য মানুষ হতে পারি, তবে পোয়াতিকালে কি সমস্যা হয় তা আমি বেশ ভালোই জানি। ভেষজ পাতা পুঁতি জ্ঞান খানিকটা আমারও আছে। তবে এই অস্বাভাবিকতা সেই অস্বাভাবিকতা নয় যা তুমি বলতে চাইছো। বেশ, বলুন কি অস্বাভাবিকতা? মাধু কাকা আবার তার পুরনো স্মৃতিতে ফিরে গেলেন। তোমার কাকি যে শুধু উন্মাদ হয়ে পড়তো তা নয়, প্রত্যেকবার সে মৃত পুত্রের জন্ম দিত। কোনো মেয়েলি সমস্যা? ঠিক সেরকম হলেও হয়তো কিছুটা। নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। তোমার কাকি যেন কেমন হয়ে যেত, পাগলের মতো হাত পা ছুটতো আর বলতো। কি বলতেন? প্রসবের সময় কার যেন নিকষ কালো ছায়া সে দেখতে পেত। সেই ছায়া কার দেখতে পেতেন কাকি সেটা আপনি জানতেন না, তোমার কাকিও কখনো স্পষ্টভাবে বলেনি। আমার যতদূর অনুমান, তোমার কাকি নাগায়েতদের ভীষণ ভয় করে। এর কারণ অবশ্য সাপ। যদি আপনার কথা সত্যি হয় তাহলে প্রসবের সময় তিনি সাপের ছায়া দেখতে পেতেন, তাই তো? ওই যে বললাম, আমি আজও জানি না
এক রক্তির মুখে গ্যাঁজ দেখে বুড়ি দাই জানিয়েছিলেন সন্তান গর্ভে থাকাকালীন বিষক্রিয়া হয়ে মারা যেত। চেষ্টা করেও ফুটফুটে সন্তানের মুখ দেখতে পায়নি আমার লতু, তাই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে সামাল দেওয়ার জন্য একমাত্র আমি রয়েছি, আর কেউ নেই। সন্তান শোকে চোখের কোণে জল আসে মাধু কাকার। লোভ কখনো কারোর আপন হয় না। মানুষের মনের সুপ্ত পাশবিকতাকে ইন্ধন জুগিয়ে ঠিক ক্ষতি সাধন করে ফেলে। রাতটা যেন নিঃশব্দেই কেটে গিয়েছিল। মাধু কাকা সেই ডুকরে কেঁদে ওঠা, লতু কাকির মানসিক ভারসাম্যহীনতা, সব মিলিয়ে গৌরবের মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। নিছকই একটা শব্দের ভিত্তিতে কলকাতা থেকে তার শিলাগাঁওতে আসাটা উচিত হলো কি, নাকি পুরোটাই ভিত্তিহীন? সকালে বেশ দেরিতেই ঘুম ভাঙে গৌরবের। কাকা ততক্ষণে তার দোকানের দিকে রওনা দিয়েছেন। লতু কাকি সাত সকালে উঠে আগের মতোই রান্নাঘরে রান্নার কাজে ভিড়েছেন। আশ্চর্যের বিষয় হলো, গত রাতে এত হম্বিতম্বি করেও এখন মানুষটা বেশ দিব্যি রয়েছেন, যেন গত রাতের কথা ওনার কিছুই মনে নেই। মুখ হাত ধুয়ে গৌরব রান্নাঘরে একবার উঁকি দিতেই লতু কাকি ওনার সহজাত স্বভাবেই বললেন, ওইভাবে কি দেখছো? না, মানে আপনার শরীর ঠিক আছে? গত রাতে আপনার শরীর বিশেষ একটা ভালো ছিল না, তাই আর কি। জানি বাছা, তোমাকে অত গুছিয়ে বলতে হবে না। আমার শারীরিক কোনো সমস্যাই নেই এখন। গৌরব নিঃশব্দে চায়ে চুমুক দেয়। লতু কাকি ফিস ফিসিয়ে বলে, তবে জানো, গত রাতে আমি বেশ টের পেয়েছিলাম। কি টের পেয়েছিলেন আপনি? সাপ। সাপ? তবে আর বলছি কি, বিশাল বড় সাপ জানো, আশেপাশেই কোথাও ঘাপটি মেরে রয়েছে। আর তার দৃষ্টি যেন আমাদের এই বাড়ির দিকেই। কথাটা শেষ করে একবার ঢোক গেলেন লতু কাকি। আর গৌরব মাঝে মধ্যে তার মনে হয় উপজাতিদের এই অদ্ভুত লোককথা যেন গৌরবের শিরা উপশিরায় রক্ত হয়ে বয়ে চলেছে। দীর্ঘ কয়েকদিন যাবৎ এইসব চর্চা করে করে এখন সে নিজেও ক্লান্ত। মাঝে মধ্যে এমনও মনে হয়েছে যে সব ছেড়ে ছুড়ে নিঃশব্দে কলকাতায় ফিরে আসি। কিন্তু একটা অদ্ভুত আগ্রহ যেন গৌরবকে এই গ্রামের সাথে বেঁধে ফেলেছে। 5 বছর নিজের চেম্বারে বসেও এমন অদ্ভুতুরে কল্পনা সে আগে কখনো শোনেনি। শিলাগাঁওয়ে আসার পর থেকেই বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা তার সাথে ঘটছে। নেহাতি বাবার কর্মকাণ্ডের জন্য, নইলে কলকাতার ছেলে এত ঝক্কি নিয়ে পাহাড়ের বুকে এই উপজাতিদের গ্রামে পড়ে থাকে নাকি? বেশ খানিকক্ষণ গৌরবকে চুপ থাকতে দেখে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে লতু কাকি দেখল কিছুক্ষণ, যেন তিনি গৌরবের উত্তরের অপেক্ষায় রয়েছেন। গৌরব যেন কি একটা ভেবে কাকির কথায় সম্মতি জানায়। ঠিক এমনটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে লতু কাকি এবার খানিকটা এগিয়ে এসে বসল। মুখ বাড়িয়ে কিছু অতিরঞ্জিত শোনার অপেক্ষায় তিনি। তবে কি বাছা? সাপের নড়াচড়া কখনো টের পেয়েছেন? কাকি কোনো উত্তর দেন না। আমিও বুঝতে পারি, তাও একটা নয়, যেন শয়ে শয়ে সাপ একে অপরের সাথে কুণ্ডলি পাকিয়ে রয়েছে। শুধু তাই নয়, একটা হিসির শব্দ আমার কানে যেন তালা ধরিয়ে দেয়। রাত হলেই আমি প্রায়ই ঘটনা দেখতে থাকি। কোনোদিনই জানাইনি আপনাদের ব্যাপারটা। ভেবেছিলাম আপনারা কি ভাববেন, তাই আর কি। কথাটা বলে চুপ করে যায় গৌরব। রান্নাঘরের বাইরের বারান্দায় চোখ গেল তার।
মাধু কাকা নড়ে চড়ে উঠলেন। কাকা দোকান থেকে ফিরে এসেছেন, তবে তিনি রান্নাঘরের বাইরে দাঁড়িয়েছিলেন কেন? আর কেনই বা চোখে পড়তে নড়ে চড়ে উঠলেন? কি হলো ব্যাপারটা? ভাবাচ্ছে গৌরবকে। তবে কি বাইরে থেকে গৌরবের কথাগুলো কাকা শুনছিলেন? মাধু কাকা গুটি গুটি পায়ে এগিয়ে এসে বলল, তা কি এত ভাবছো গো বাছা? কই কিছুই না। নাগাপাড়ার মানকে আজ আমার দোকানে ছিল, বেশ টুকিটাকি কিছু কথা সেরে আমাকে জানায় কমলি একবার বিকেলে তোমায় দেখা করতে কয়েছে। কমলি? কেন? সে তো বাছা তুমি বিকেলে গেলেই জানতে পারবে, কিন্তু একটা কথা ছিল। হ্যাঁ কাকা, আপনি বলুন না কি কথা। এই নাগায়তদের থেকে একটু সাবধানেই থেকো বাপ, ওদের সাপ খোপেদের নিয়ে কারবার কি না। ঠিক আছে, আমার মাথায় থাকবে। মেরে কেটে আর 2-1 দিন থেকেই বিদায় নেবে গৌরব। আজ রাতেই কাকাকে জানিয়ে দেবে সে। আপাতত সবটা ভেবে রেখেছে সে। তবু এখান থেকে ফিরে যেতে তার মন যেন সায় দিচ্ছে না। শুধু মনে হচ্ছে এখনো কিছু জানা বাকি। বিকেলে কাছে পিঠে একটু ঘুরতে বেরিয়েছে গৌরব, জঙ্গলের কাছাকাছি। কমলি দেখা করার জন্য বলে পাঠালেও দেখা করার ঠিক ইচ্ছে নেই। এর মধ্যে বাড়ির সাথেও আর যোগাযোগ হয়ে ওঠেনি তার। নানান ভাবনা চিন্তায় একটা সিগারেট ধরাতে চাইলেও আর উপায় নেই। ব্যাগ, ক্যামেরা সব ভেসে গেছে ঝর্ণায়। ভাবনায় মশগুল হতেই আবারও সেই পদশব্দ একবার শোনা যায়, যা জঙ্গল পথ পেরিয়ে পাহাড় অবধি তার পিছু নিয়েছিল। কি একটা মনে হতে ঘাড় ঘুরিয়ে দেখে গৌরব। আপনি এলেন না যে? দেখুন, শিলাগাঁওতে আমি কোনো রকম পক্ষপাতিত্ব করতে আসিনি। নেহাতি শখের বশে কিছু ছবি তুলতে এসেছিলাম। আমার আপনাদের জীবনযাত্রা নিয়ে বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। গৌরবের এক রাশ অভিযোগ শোনার পর কিঞ্চিত থতমত খেয়ে কমলি বলে ওঠে, আরে আপনি তো দেখছি বেজায় চটে আছেন। চোট বই তো। আপনাদের কোনো ধারণা নেই এই কয়দিনের মধ্যে আমার রাতের ঘুম উড়ে গিয়েছে রীতিমতো। বেশ, তা না হয় বুঝলাম। আমি তো শুধু এটা জানতে এসেছিলাম যে আপনি পাহাড়ে যেতে পেরেছিলেন কিনা। পাহাড় প্রসঙ্গ শুনে মেজাজটা একটু ঠান্ডা হয় গৌরবের। আপনি কিভাবে জানলেন আমি সেখানে গিয়েছিলাম? মানিকদা আমাকে সব বলেছে। তার সাথে এও বলেছে আপনাকে এক যুবতী মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, আর সম্ভবত আপনি তাকেই খুঁজছেন, তাই তো? কথাটা উনি ভুল কিছুই বলেননি। আমি অনেক খুঁজেছি, বিশ্বাস করুন, কিন্তু ওনার কোনো সন্ধান আমি পাইনি। সেই পাহাড়ে কি আছে আপনি জানেন? আপনাদের ওই কল্পিত মন্দিরের কথা বলছেন, তাই তো? সেই মন্দিরের অস্তিত্ব যে আমার আপনার পূর্বপুরুষদের থেকেও বেশি পুরনো। বেশ, আমি না হয় আপনাদের কথা মেনে নিলাম। সেই মন্দিরের অস্তিত্ব এখনো আছে, এও আমি মেনে নিলাম। কিন্তু তার সাথে এই পাহাড়ি স্থানের কি সংযোগ? আমার দাদু অর্থাৎ আজ্ঞা বুড়োর কথা অনুযায়ী জঙ্গলের শেষে আর পাহাড়ের মাঝে এমন কোনো গুপ্তস্থান আছে যেখানে দেবী চিরন্তনী আজও পূজিতা, তার সন্তান নাগার দ্বারা। কিন্তু তা কি করে সম্ভব? বহুকাল আগেই তো নাগা নিখোঁজ হয়েছেন। আপনি কি করে জানলেন? না মানে কথায় কথায় মাধু কাকা জানিয়েছিলেন একটু আধটু। গৌরব এতক্ষণ খেয়াল করেনি। কথার ফাঁকে কমলি একবার করে গৌরবের চোখে আর মুখের দিকে নিষ্পলক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। সেই দৃষ্টিতে সহসা দৃষ্টিপাত করতেই কমলি যেন গৌরবের একটু গা ঘেঁষে এগিয়ে এলো। অস্বস্তিতে একবার ঢোক গেলে গৌরব। ওভাবে কি দেখছেন? দেখছি না,
বোঝার চেষ্টা করছি। আপনি কি কোনোভাবে আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? ঠিক তা নয়, তবে আমিও আপনার মতো কিছু প্রশ্নের ভিড়ে জর্জরিত, আর উত্তরটা যেন মরীচিকার মতো ছুটে বেড়াচ্ছে। একটি পাহাড়ি টিয়ার ডাকে হুঁশ ফেরে গৌরবের। সন্ধে হচ্ছে। পরিচয় হয়ে বেশ লাগলো, তবে আর মাত্র 2 দিন। 2 দিন পরেই আমি চলে যাব কলকাতায়। কি, আপনি ফিরে যাবেন? হ্যাঁ, বাবার শরীর বিশেষ একটা ভালো নেই। তাছাড়া 1.5 সপ্তাহ হতে চললে আমি এখানেই আছি। বাড়ির কথা খুব মনে পড়ছে। বেশ, কালকে নাগপঞ্চমী, গ্রাম জুড়ে উৎসব হবে। মা চিরন্তনীর নতুন ঘট প্রতিষ্ঠা হবে, পুজো হবে, মেলা হবে। আপনি না হয় কালকের দিনটা কাটিয়েই ফিরে যাবেন। কমলির অনুরোধ গৌরব ফেরাতে পারেনি। তার মন বলছিল এখনো তার একটা কাজ বাকি, আর সেই হিসির শব্দ যেন পিছুটান হয়ে গৌরবকে নিয়ে চলেছে সেই আঁধারির তলানিতে। কমলি বলল, কিছু বললেন না যে? আপনি থাকবেন তো? গৌরবের কথায় কমলি ঠিক কি বুঝেছিল তা তার নিজেরও ইয়ত্তার বাইরে। লাস্যময় ভাব নিয়ে সুলজ্জিত হেসে বিদায় নিয়েছিল সে। যাওয়ার আগে গৌরবকে আর কিছুই বলে যায়নি। এদিকে কথায় কথায় কখন যে সন্ধে নেমে এসেছে খেয়াল নেই তার। ঘরে ফিরতেই মাধু কাকার কৌতূহলী দৃষ্টি নজর এড়িয়ে যায়নি গৌরবের। ফেরার পর থেকেই তিনি এই অদ্ভুত আচরণ করছেন। আর লতু কাকি গৌরবকে একটু যেন এড়িয়েই চলছেন। হয়তো দীর্ঘদিন তার থেকে যাওয়ার কারণে খানিকটা বিরক্তি প্রকাশ করছেন। সেই সব অবশ্য ভুলে গিয়ে গৌরব বলল, কাকা, আমি পরশুই ফিরে যাব। বাড়িতেও কথা হয়ে গিয়েছে, শুধু আপনাকে জানানো বাকি ছিল। বাচ্চা, এত বড় একটা সুযোগ হাতছাড়া করে তুমি শহরে ফিরে যাবে? মানে আপনি কি বলতে চাইছেন? আর ওই ফটো টটোয় হবে না, বুঝলে। বরং তুমি একবার নাগাদের ওই মন্দিরের হদিশ পেলে কপাল খুলে যাবে। কিন্তু ও যে কল্প কথা। আমার তা মনে হয় না। এতটা নিশ্চিত কিভাবে? আপনার কাছে কোনো প্রমাণ আছে সেই মন্দিরের অস্তিত্বের? আমার কাছে প্রমাণ টমাণ নেই, তবে সে মন্দির যে নেই তাও নয়। গৌরব কৌতূহলবশত খাটিয়ার পায়া ধরে মেঝেতে মাদুরের উপর বসে পড়ে। মাধু কাকা সেদিকে একবার দেখে নিয়ে বলে, নাগায়তের প্রধান পুরুষ নাগা দেবী বুড়িমার উপাসনা করেন। নাগার উপাসনা উপাচার সব রকম কথা একমাত্র তার স্ত্রী অর্থাৎ নাগদাসী নিশ্চিত জেনে থাকবেন। আর এই নাগদাসীর রক্ষা কবচ হলেন তার সহচর সহচরী, যারা আজ্ঞাধারী নামে জনপ্রিয়। কিন্তু এর থেকে কি প্রমাণ হয়? নাগদাসীর রক্ষা কবচের দীর্ঘদিন সাথে থেকে মন্দিরের বিষয়ে যে কিছুই জানতে পারবে না তা কিন্তু নয়। আর আমাদের সর্দারের যদি অস্তিত্ব থাকতে পারে তবে এই মন্দিরের অস্তিত্ব আছে, আমি নিশ্চিত। প্রায় দীর্ঘক্ষণ পর মাধু কাকার অনুমান বেশ যুক্তিসঙ্গত বলে মনে হলো গৌরবের। কিন্তু গৌরবকে ইন্ধন যোগানোর সদিচ্ছে ঠিক বোঝা গেল না। কিন্তু আজ্ঞাধারীরাই বা আমাকে তাদের আরাধ্যা দেবীর গুপ্ত মন্দিরের তথ্য খামোখা জানাতে যাবে কেন? কথাটা তুমি ভুল কিছুই বলনি বাছা। এত সহজে সবকিছু জানাবে না। তার উপর বেশ অনেকটাই বছর কেটেছে, যা জটিল। তবে জানলে একমাত্র তুমিই জানতে পারবে। কিভাবে? দেখো বাছা, আমরা জাতেতে নেও, আমাদেরকে বিশ্বাস করে আজ্ঞাধারীরা কখনোই কিছু বলবে না। কিন্তু তুমি সম্পূর্ণ আলাদা, এখানকার নয়। তাই একমাত্র গল্পের ছলে তোমাকেই তারা বলতে পারে। মাধু কাকা হ্যারিকেনের আঁচ খানিকটা কমিয়ে দেন।
গৌরব স্বল্প আলোতেই দেখছিল কাকার দুটো চোখ জ্বলজ্বল করছে। তবে ঈর্ষা না লোভ তা একমাত্র কাকা নিজেই বলতে পারবেন। শুনছিলেন প্রীতি চক্রবর্তীর কলমে নাগায়েতের বুড়ি সিজন 1 পার্ট 2। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে রক্তিম, গল্পের সূত্রধর আমি সৌমিলি, অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, তৃষা, সায়ন্তন, আর্য, রুবিনা, দেবিকা, পিয়ালি, কৌশিক, শ্রীরূপ এবং রক্তিম। আবহ অভিষেক, শব্দগ্রহণ রিম্পা, প্রচ্ছদ রৌনক, পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। আর এই গল্পের সিজন 2 আসতে চলেছে এই বছরের শেষেই। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের নতুন উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।